হ্যাঁ, বউকে তো আর একা একা বাইরে ছেড়ে দিতে পারি না। তার কিন্তু প্রয়োজন ছিল না তৈমুর সাহেব। আপনার অফিস থেকে আমার কলেজ সম্পূর্ণ উল্টো পথে। দুই দিকে যেতেই তো বেশ সময় লাগে। তার উপর এই উল্টো পথে আমায় পৌঁছে দিয়ে আবার আপনি নিজে অফিসে যাবেন। অনেকটা সময়ের অপচয় আর কষ্টও হয়ে যায়। কষ্ট হলে হোক, কি আর করার আছে। বউকে চোখে চোখে রাখার জন্য একটু কষ্ট করতে তৈমুর রাজি। এহেন কথায় ব্রুদয় কিঞ্চিত কুচকায় উৎমি কৌতূহলী হয়ে শুধায়। ব্যাপার কি? বিয়ে করতে না করতেই বউ হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন মনে হচ্ছে। তা অবশ্য পাচ্ছে। এমনিতে আমি যা কালো মানুষ, তার উপর এমনিতে আমি যে কালো মানুষ, তার উপর না চাইতে পেয়ে গেছি এত সুন্দর একটা বউ। ও হ্যাঁ, বউ আবার সরকারি চাকরিও করে। যদি কেউ নিয়ে চলে যায় তখন কি হবে আমার? কথাটা ভীষণ মজা পায় উৎমি। ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতে একসময় তার চোখে অশ্রু জমে। লাজুক স্বরে বলে, আপনি না যা তা। কেউ নিতে এলে কি আমি আপনাকে ছেড়ে চলে যাব? যাবেন না বলছেন? একদম না। এমন ভালো স্বামী ফেলে চলে যাওয়ার মতো বোকা মেয়ে আমি নই। তাহলে ভালো বলছেন। আপাতত বলছি, এমন ভালো মানুষই অব্যাহত রাখলে ভবিষ্যতেও বলবো। মুস্কি হাসে তৈমুর। অফিস ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করে, নাস্তা করেছেন? হ্যাঁ, করেছি। তাহলে আপনি তৈরি হয়ে নিচে আসুন, আমি বরং এই ফাঁকে গিয়ে নাস্তা সেরে নেই। আচ্ছা। বলে তৈরি হতে গেল উৎমি। ওরি আর মিলি খাবার খেয়ে ঘরে চলে গিয়েছে। তিথিয়ার খাওয়া সম্পূর্ণ হলেও শাহানার এখনো শেষ হয়নি। তিনি খাচ্ছেন। তৈমুর এসে চেয়ার টেনে বসল। মা বোন দুজনকে একসঙ্গে দেখে মৃদু হাসল। তিথিয়া দ্রুত হাতে খাবার বেড়ে দিল ছোট ভাইয়ের প্লেটে। শুধালো, খেয়ে বেরোবি? হ্যাঁ। ওড়ি আর মিলি কোথায়, খেয়েছো ওরা? হ্যাঁ, খেয়েছে, মাত্রই ওপরে গেল। তার দুলাভাইয়ের সঙ্গে কথা হচ্ছে? কাল তো এলেন না তিনি। হ্যাঁ হয়েছে, বলেছিলাম আজ আসতে, কিন্তু আসবে না বলল। এত কাজের চাপ বাড়ছে না ওর? দিন দিন রেস্তোরাঁ বড় হচ্ছে আর চাপ বাড়ছে। তা থাকবে তো কয়েকদিন। ওরই মিলের স্কুল তো মনে হয় খোলা, তাই না? হ্যাঁ রে, ঈদের আগে আর তেমন একটা বন্ধ নেই। আজ বিকেলেই চলে যাব। দুলাভাই নিতে আসবে? বললাম না সে ব্যস্ত, তারা তো সময় কোথায়। তাহলে না হয় রাতে যাও, আমি অফিস থেকে ফিরে তোমাদের পৌঁছে দিয়ে আসবো। তার প্রয়োজন নেই, আমরা মা মেয়েরা মিলে যেভাবে এসেছি সেভাবেই চলে যেতে পারবো। তোর চিন্তা করতে হবে না। তা তুই আজ এত তাড়াতাড়ি বের হবি যে? তোর বউ কোথায়? তাকে তো সকাল থেকে দেখছি না। শুনলাম রান্নাবান্না করেই নাকি ঘরে চলে গিয়েছে। হুম, উনি ঘরেই রেডি হচ্ছে। রেডি হচ্ছে? কেন, কোথাও যাবে? কোথায় আবার? কলেজে। ছুটি শেষ হয়েছে না? উপস্থিত দুজন মানুষই কথাটাই যেন ভীষণ অবাক হলো। মুহূর্তেই ফুঁসে উঠলেন শাহানা। পুত্রের উদ্দেশ্যে ক্ষিপ্রতার সহিত বললেন, কলেজে যাবে মানে চাকরি করতে? আমি তো সেই দিনই সবার সামনে নিষেধ করে দিয়েছিলাম, এসব চলবে না এই বাড়িতে। তিথিও মায়ের সঙ্গে তাল মেলালো। ঠিকই তো, বিয়ের আগে যা করার করেছে, বিয়ের পর আবার কিসের চাকরি? এসব চলবে না। তোর বউকে গিয়ে ভালো করে বলে দে এ বাড়িতে কোনো ধরনের নষ্টামি আমরা সহ্য করব না। মুখের খাবার শেষ করে পানি পান করলো তৈমুর। খাবার অর্ধ সমাপ্ত রেখে রুমাল দিয়ে মুখ মুছে বড় বোনের পানে তাকালো সে। গম্ভীর কণ্ঠে বলল, ভাষায় সংযত করো বুবু, তোমারও বিয়ে হয়েছে, নিজের স্বামী সন্তান সহ আলাদা সংসার আছে, তাই ভাইয়ের সংসারে অযথা কথা বলো না। হতভম্ব হয়ে গেল মা মেয়ে। সাথে ভাইয়ের কথা অপমানিত বোধ করলো তিথিয়া। মায়ের পানে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখলেন আম্মা, দেখলেন কি ধরনের আচরণ করছে আমার সঙ্গে? মেয়ের কথায় রাগের পারদ বৃদ্ধি পেল শাহানার। ধমকের সুরে বললেন, এ কি ধরনের অসভ্যতা তৈমু? এভাবে বড়দের, এভাবে কেউ বড় বোনের সঙ্গে কথা বলে? শুনে রাখো, আমার কথাই হচ্ছে শেষ কথা। তোমার বউ যেন বাড়ি থেকে বের না হয়, চাকরি ছেড়ে দিয়ে সংসারে মন দিতে বলো। মায়ের কথায় তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না তৈমুর। তার মুখশ্রীতে পূর্বের নাই এটে আছে গাম্ভীর্য। দীর্ঘশ্বাস ফেলে বলল, দুঃখিত আম্মা, তুমি মাফ করবেন। আমার স্ত্রী পেশায় একজন শিক্ষক, যা অত্যন্ত সম্মানিত একটি পেশা, তাই অন্যের উপর কোনো প্রকার চাপ আমি প্রয়োগ করতে পারি না। এ বিষয়ে দয়া করে আপনারা কোনোরূপ কথা বলবেন না। আমার উপর আপনার অধিকার এবং হক থাকলেও আমার স্ত্রীর উপর কিন্তু তা নেই। তার একমাত্র অভিভাবক আমি। আর হ্যাঁ, উনি যদি ভুল করে তাহলে তা আমায় জানাবেন, কিন্তু তার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, এটা আমার অনুরোধ। ছেলের কথাগুলো কিছুতেই নিতে পারলেন না শাহানা। রাগে ওনার শরীর কাঁপছে। চিৎকার করে বলে উঠলেন, তৈমু,
বউ পেয়ে কিনা এখন মায়ের মুখের ওপর বড় বড় কথা বলছিস তুই? শেষমেশে তুই তুরাগের পথেই হাঁটছিস। আপনি আমার জন্মদাত্রী মা আম্মা। বয়স, অভিজ্ঞতার জ্ঞানে আমার থেকে আপনি অনেক এগিয়ে। তাই এটাও নিশ্চিত জানেন প্রত্যেকটি সম্পর্কের সমীকরণ আলাদা। মা মায়ের স্থানে সম্মানিত, গুরুত্বপূর্ণ, এবং স্ত্রী হচ্ছে স্ত্রীর স্থানে। আর এই দুটো সম্পর্ক একসঙ্গে গুলিয়ে ফেলাটা নিকৃষ্ট মস্তিষ্কের পরিচয় বহন করে আম্মা। ভাইয়ের কথা বারবার যে কেন আপনি টেনে আনেন তা আমি বলছি না। ভাবি কিন্তু মোটেও খারাপ নন, এবং তিনি সবসময় আপনার মন জুগিয়ে চলার চেষ্টা করে এসেছেন। কিন্তু আপনি তাকে সহ্য করতে পারেননি, বরাবর হেয় প্রতিপন্ন করেছেন। আজ এটা কঠিন কথা বলছি আম্মা। পরের বারের মেয়ের কোনো ঠেকা পড়া নেই যে কারো কটু কথা শুনতে তার জন্য নিজের জীবন বিলিয়ে দেবে। একজন নারী হিসেবে অপর নারীকে বোঝা এবং সম্মান করা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি তা না করে পুত্রবধূর উপর মানসিক অত্যাচার চালিয়েছেন। তাই ভাইয়া যা করেছে একদম সঠিক করেছে। আপনার ব্যবহারের সন্তানদের সঙ্গে যেমন তার এক অংশ যদি পুত্রবধূদের সাথে হতো, তাহলে আজ হয়তো এমন দিন আপনাকে দেখতে হতো না। অন্ধের দৃষ্টি দিয়ে না দেখে সব বিবেক দিয়ে দেখুন। যাই হোক, আমি কখনই আপনার মুখে মুখে তর্ক করতে চাই না, আজও করতাম না যদি আপনারা বাধ্য না করতেন। তাই দয়া করে আর পরিস্থিতি জটিল করবেন না আম্মা। কথাগুলো এক নাগাড়ে বলে চেয়ার ছেড়ে উঠে গেল তৈমুর। খাবার ঘর থেকে অন্দরমহলে আসতেই দেখা মিলল স্ত্রী। উৎমি সবে সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। স্বামীকে দেখতেই শুধালো, কিছু হয়েছে বাড়িতে? চেঁচামেচি শব্দ শুনলাম। তেমন কিছু না, চলুন। বলে দরজার দিকে এগোয় তৈমুর। উৎমি আর কথা বাড়ায় না, পিছু পিছু ছোটে তার। আকাশটা পরিষ্কার, সূর্যের কিরণে খোলা আকাশের নিচে টিকে থাকা দায়। বিল্ডিংয়ের সম্মুখে বিশাল মাঠটিতে গালগাইড মেয়েগুলো খেলছে। চলছে তাদের মধ্যে হই হুল্লোড়। উৎমি বসে আছে নিজের জন্য বরাদ্দকৃত টেবিলে। এই রুমটিতেও সহ ডিপার্টমেন্টের 3 জন ম্যাম বসে। তাদের মধ্যে একজন এসে পৌঁছায়নি, আরেকজন আছে ছুটিতে। বেশ কয়েকদিন ক্লাস না নেওয়ার বসে বসে কিছু ফাইল চেক করছে সে। আরে মিসেস উৎমি যে, কেমন আছেন? কথাটি শ্রবণাতীত হতেই মাথা তুলে সম্মুখে তাকায় উৎমি। দেখতে পায় কেমিস্ট্রি শিক্ষিকা ডালিয়াকে। টেবিলের উপর ভ্যানিটি ব্যাগ রেখে নিচে আসনে বসেন ডালিয়া। হাস্যোজ্জ্বল মুখে পুনরায় সুথান। এত দ্রুত যে জয়েন করবেন ভাবতেই পারিনি। হানিমুন শেষ? ম্লান হাসে উৎমি। বুড়ো আর তর্জনী আঙুলের সাহায্যে কলম নাচাতে নাচাতে পুরনো প্রশ্ন সহকারে উত্তর দেয়। আলহামদুলিল্লাহ ভালো। ছুটি নিয়েছিলাম প্রায় 25 দিনের মতো, কিন্তু হানিমুনে আর যাওয়া হয়নি। তা আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। সে কি হানিমুনে যাননি? এটা আবার কেমন কথা? এমন সুযোগ মিস করে কেউ? হাসিটা চড়া হয় উৎমির। প্রশ্নটি এড়িয়ে যায়, প্রসঙ্গ বদলে শুধায়। শুনলাম জারিন ম্যাম ছুটিতে, অসুস্থ নাকি? হ্যাঁ, 7 মাস পরে গিয়েছে না, তাই ছুটি চলে গিয়েছেন। একেবারে বাচ্চা কাচ্চার মা হয়ে তারপরে ফিরবেন। ছোট্ট করে ও বলে কাজে মনোযোগ দেয় উৎমি। তার মনোযোগ নষ্ট করে পুনরায় ডালিয়া বলে ওঠেন। এরপর কিন্তু সিরিয়ালে আপনি আপা। আমি? হ্যাঁ হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে বলে কথা। বাচ্চা কাচ্চা কিন্তু একটু তাড়াতাড়ি নিয়েন ভাবি। কথাটাই যেন বেশ লজ্জা পেল উৎমি। দৃষ্টিপটে ভেসে উঠল স্বামীর মুখশ্রী। বিছানায় বসে আমার চাল তার আচার খেতে খেতে গল্প করছে মা মেয়ে। অন্যপাশে লম্বা হয়ে শুয়ে লেজ দোলাচ্ছে আইসক্রিম। তর্জনী আঙুল দিয়ে একবার নিজের মুখে তো আর একবার বিড়ালের মুখের কাছে নিয়ে আচার ধরে তনি, কিন্তু আইসক্রিম তা খায় না। প্রথমবারের টক সহ্য করতে না পেরে সেই যে মুখ বন্ধ করে শুয়েছে আর ওঠেনি। এদিকে মেয়েকে সাবধান করে রিনিতা বলছে, ওকে দিও না, এসব ওর খাবার নয়। অবাধ্য তনি বিপরীতে প্রস্তুত ছুড়ে। কেন? আমি খেলেও খাবো না কেন? ও ছোট তাই। আমিও তো ছোট। তুমিও খেও না, নিষেধ করছি না। তাহলে তুমি খাও কেন? আমি বড় তাই। তাহলে আমিও বড়। মেয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে চোখ রাঙিয়ে তাকায় রিনিতা। কিন্তু মায়ের এই কড়া দৃষ্টিতে ভয় পায় না তনি। রিনিছিনির শব্দে হেসে ওঠে। তার এই মিষ্টি হাসির ঝংকারে আর রাগ দেখাতে পারে না রিনিতা। সেও পাল্লা দিয়ে হেসে ফেলে। মেয়েটা যে কোথা থেকে এমন চঞ্চল আর দুষ্টু হলো তা সে জানে না। তবে সৌন্দর্য আর মুখশ্রীর অঢেল মায়া যে ঠিক বংশানুক্রমে দাদি ফুফুদের নিকট থেকেই পেয়েছে তা অবশ্য বোঝে। বউ বাচ্চার হাসির শব্দে ঘরে আসে উৎস। আজও সে অফিস যায়নি।
ছুটি নিয়েছে অসুস্থতার বাহানায়। সুযোগ পেলে এমনটা করতে পিছপা হয় না উৎস। অফিস করতে যেন তার মোটেও ভালো লাগে না। প্রশ্ন করে, ব্যাপার কি? মা মেয়ের এত হাসির ফোয়ারা বইছে কেন? তোমার মেয়ের পাকা কথায় না হেসে কি আর পারা যায়? রিনিতা হাসি থামিয়ে উত্তর দেয়। উৎস এগিয়ে এসে বিছানায় বসে মেয়েকে টেনে নিজের কোলে বসিয়ে শুধায়। আমার মামুনি কি এমন পাকামো করেছে শুনি? তনি বিজ্ঞের মতো উত্তর দেয়। টনি কিছু করেনি, নাও আচার খাও পাপা। আইসক্রিমের কথা শুনতে উচ্ছ্বসিত হয়ে উঠল তনি। জড়িয়ে ধরল বাবার গলা। কলেজ ছুটি হতে হতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল উৎমির। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেটের বাইরে বেরোলো সে। খোঁজ করতে লাগলো রিকশার। এখান থেকে ডানে গেলে তার বাপের বাড়ির দূরত্ব মোটে 8 ঘন্টা। একটা রিকশা নিলে একেবারে বাড়ির সামনে পৌঁছে যাওয়া যায়। অথচ এখন তার পথ এবং গন্তব্যটা বদলেছে। ডান বদলে হয়ে গিয়েছে তা বাম। এখন রিকশায় করে সোজা বাস স্ট্যান্ডে যেতে হবে ভেবেই ক্লান্তি ভাবটা জেঁকে ধরল তাকে। ম্যাডাম, এই যে ম্যাডাম। এক নাগাড়ে ডাকগুলো শুনে কৌতূহলী দৃষ্টিতে পেছন ফিরে রাস্তার ওপারে তাকায় উৎমি। ড্রাইভিং পোশাকে আশফাককে দেখে চমকায় সে। প্রাপ্তবয়স্ক ছেলেটির সঙ্গে আজ সকলেই পরিচিত হয়েছে উৎমির। ছেলেটি তৈমুরের ড্রাইভার। সে এখানে কেন? প্রশ্নটি মাথায় নিয়ে সাবধানে রাস্তা পেরিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো উৎমি। আশফাক বলে উঠল, অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম ম্যাডাম। গাড়িটা ওপারেই দাঁড় করাতাম, কিন্তু নিয়ম নেই বলে এপারে দাঁড় করিয়েছি। আচ্ছা, কিন্তু আপনি এখানে কেন? জানলেন কিভাবে এই সময় আমি বের হব? স্যার জানিয়েছেন আর বলেছেন আপনাকে যেন নিরাপদে বাড়ি পৌঁছে দিই। নিন উঠুন ম্যাডাম। বলে গাড়ির দ্বার খুলে দিল আশফাক। কথা না বাড়িয়ে ভেতরে উঠে বসলো উৎমি। মনে করার চেষ্টা করলো দুপুরে তবে এই জন্যই ফোন করে কখন বের হবে তা জিজ্ঞেস করেছিল তৈমুর। অন্দরমহলের সোফায় বসে কোনো এক বিষয় নিয়ে বিস্তার হাসাহাসি চলছে শাহানা এবং তিথিয়ার মধ্যে। উৎমিকে ভেতরে প্রবেশ করতে দেখতে পেয়ে নড়ে চড়ে উঠল তিথিয়া। সজাগ দৃষ্টি নিক্ষেপ করে ইশারা করলো মাকে। মেয়ের ইশারায় নীরব হয়ে গেলেন শাহানা। থেমে গেল দুজনের হাসাহাসি। উৎমি তা ঠিকই লক্ষ্য করলো, কিন্তু দেখেও না দেখার ভান করে নীরবে উপরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সিঁড়িতে। তৎক্ষণাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠের প্রশ্ন ছুড়লেন শাহানা। তেলের পিঠা বানাতে পারো? শাশুড়ির কণ্ঠস্বর থেকে নিঃসৃত হওয়া প্রশ্নবাণে প্রতিমধ্যে থেমে দাঁড়ায় উৎমি। পিছু ফিরে তাকায়। উত্তর দেওয়ার আগেই পুনরায় শাহানা বলে ওঠেন, মিলির মুখ খুব খেতে ইচ্ছে করে। পিঠা আবার মেয়েটার খুব পছন্দের, তাই দুপুর থেকে পিঠা খাবে বলে যে কি বায়না ধরেছে। আমি বানাতাম, কিন্তু সকাল থেকে কোমর ব্যথাটা বেড়েছে। এই ব্যথা নিয়ে দাঁড়িয়ে থাকা তো আর সম্ভব নয়। কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব থাকে উৎমি। শুধু তেলের পিঠা কেন, কোনো ধরনের পিঠা তৈরি করতেই সে জানে না। ছোট থেকে পিঠার প্রতি তীব্র অনীহা থাকায় কখনো শেখার চেষ্টা পর্যন্ত করেনি। রান্নাটাই যা ভালো পারে। তবে এই মুহূর্তে নিজের এই অজ্ঞতা স্বীকার করতে পারল না উৎমি। আবার মুখের উপর না বলতেও পারল না। নিষ্প্রিয় স্বরের সম্মতি জানিয়ে ছোট্ট করে বলল, আচ্ছা। তাহলে আর দেরি করো না, বাইরের কাপড় বদলে সে পিঠাগুলো বানিয়ে ফেলো। এখন সবে এক জায়গা থেকে ফিরলাম, এখন সম্ভব নয়। সন্ধ্যায় বরং বানিয়ে দিই। উত্তরটি মোটেও পছন্দ হলো না শাহানার। অসন্তোষ প্রকাশ করে বললেন, মাগরিবের আজানের পরপরই ওরা চলে যাবে, তখন পিঠা দিয়ে আর কি করবে? তিথিয়া দীর্ঘশ্বাস ফেলে। মুখ ভার করার ভং ধরে মায়ের উদ্দেশ্যে অভিযোগের সুরে বলে, থাক, বাদ দেন আম্মা। বাড়িতে চাকরি করা বউ এনেছে আপনার ছেলে, তার কি দায় পড়েছে আমার মেয়ের বায়না মেটানোর? বেশি কিছু বলতে গেলে দেখবেন তৈমুর কাছে গিয়ে নালিশ করবে। থাক, বাদ দিন। বাড়িতে ফিরতে না ফিরতে এদের এমন রং ঢঙে চরম বিরক্ত হলো উৎমি। রাগকে দমন করার প্রচেষ্টা চালিয়ে বলল, সামান্য পিঠার জন্য এত হায় হুতাশ করার প্রয়োজন নেই, বানিয়ে দিচ্ছি আমি। কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে চলে গেল সে। তার যাওয়ার পথে তাকিয়ে রাগে গজগজ করে উঠল তিথিয়া। ক্রোধ নিয়ে বলল, শুনেছেন আম্মা কি বলে গেল ও? আপনার ছেলের বউ আমায় অপমান করে গেছে, আর আপনি কিছু বলবেন না? বাদ দে, সব কথা ধরতে নেই। জব্দ করতে পেরেছি, এটাই অনেক। মায়ের কথায় কিছুটা হলেও শান্ত হলো তিথিয়ার মন। কিন্তু ঘটনাটা কিছুতেই ভুলল না সে। ঘরে এসে পোশাক বদলে হাত মুখ ধুয়ে বিছানায় বসলো উৎমি। এসির পাওয়ার বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো ভাবি নামে সেভ করা নাম্বারে। কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা রিসিভ হলো। সালাম দিল উৎমি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? অপর পাশ থেকে হাস্যোজ্জ্বল মুখে রিনিত উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো?
আমিও আলহামদুলিল্লাহ। শরীর ভালো? তনির কি খবর? হ্যাঁ, শরীর ভালো। তনির অবস্থাও ভালো, আগের মতোই পাকামো আর দুষ্টুমি নিয়ম মাফিক চলছে। তা তুমি বলো, সংসার কেমন চলছে? ভালোই। আর তৈমুর কেমন ও? সেও ভালো। সন্তুষ্ট স্বামীর প্রতি? উত্তর দিল না উৎমি, প্রসঙ্গ বদলে বলল, সেসব ছাড়ো, তুমি তো তেলের পিঠা খুব ভালো বানাতে পারো। এবার চটজলদি একটু আমায় রেসিপিটা বলে ফেলো তো দেখি। কখনো তো বকাঝকা করেও কেউ তোমায় পিঠা খাওয়াতে পারেনি, তাহলে আজ হঠাৎ রেসিপি চাইছো যে? কি আর করার, ননাসে মেয়ের আবদার। এখন যদি পারি না বলে দিই তাহলে কেমন দেখায় না? নিজের কাছেই তো লজ্জাজনক। তাও ঠিক, একটু অপেক্ষা করো, রেসিপি বরং আমি তোমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি। ধন্যবাদ ভাবি। ধন্যবাদের প্রয়োজন নেই, মন দিয়ে সংসার করো। আচ্ছা, রাখছি তবে। আচ্ছা। কল কেটে দিয়ে চুপচাপ বসে রইল উৎমি। তার মিনিট ডেকের মধ্যে রিনি তার অ্যাকাউন্ট থেকে চলে এলো তেলের পিঠার রেসিপি। মনোযোগ সহকারে সেটা দেখে মাথায় ঘোমটা টেনে নিচে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো সে। রন্ধনশালা আজ ফাঁকা। এ সময় রোজ মালতী ফুপু চা বানালো, আজ ওনাকে দেখা যাচ্ছে না কোথাও। তবে সেদিকে ধ্যান দিল না উৎমি। ভাবির দেওয়া রেসিপি মোতাবেক সব খুঁজে খুঁজে জোগাড় করতে লাগলো সে। একসময় কিছু একটা হাতের নাগালে না পেয়ে উচ্চস্বরে ডাকলো, মালতি ফুপু। এরও কিছুক্ষণ পর হেলে দুলে ভেতরে প্রবেশ করলেন মালতী ফুফু। চোখে মুখে ওনার বিষাদের ছাপ। সেদিকে শুরুতে খেয়াল করলো না উৎমি। ব্যস্ত স্বরে জিজ্ঞেস করলো। চালের গুঁড়ো কোথায় রেখেছেন ফুপু? প্রশ্নের বিপরীতে কোনোরূপ জবাব না দিয়ে স্টিলের আলমারি থেকে তিনি বের করে দিলেন মাঝারি সাইজের একটি কন্টেনার। কিয়ৎক্ষণ নীরব থেকে অনুযোগের সুরে বললেন, আগামী 1 মাসের বাজার বাড়িতে করাই আছে। কাঁচা সদাই যা আছে তা দিয়া 3-4 দিন চইলা যাইব। শেষ হইয়া গেলে বড় ভাইজান নইলে ফজলুল রে কইও। ফজলুল বাড়ির দারোয়ান, হেই মাঝে মধ্যে আনাজপাতি আইনা দেয়। কড়াইতে তেল গরম করতে করতে বাঁকা দৃষ্টিতে ওনার দিকে তাকায় উৎমি, শুধায়, কেন, আপনি আবার কোথায় যাবেন? বেড়াতে? না, তিথিমায় আমারে তার লগে হেগো বাড়িত লইয়া যাইব। আজকার পর থেকে নাকি তাগো বাড়িতে আমার থাকতে হইব আর কাম করতে হইব। কথাটায় ভীষণ অবাক হয় উৎমি। মালতী ফুফু পুনরায় বলেন, এই বাড়িত কাম করি 2 যুগ পার হইতে চলল। তমালের বাপ মরণের পর মেজো ভাইজানি গ্যারাম থাইকা আমারে আইনা এনে আশ্রয় দিছিল। আশা করছিলাম শেষ দিন পর্যন্ত গায়ে গতরে এই বাড়িতেই খাটমু, কিন্তু তা আর হইল না। ভালা থাইকো তোমরা, আল্লাহর কাছে তোমাগো লাগে দোয়া করি। তমালকে? আপনার ছেলে? হ, কোথায় সে? কই আর থাকবো, বিয়ের পর বউ লইয়া আলাদা থাকে। নিজের পেটের পোলাই আমারে ভাত দেয় না। তা হঠাৎ এতদিন পর আপনাকে আপার বাড়িতে নিয়ে যেতে চাওয়ার কারণ? জানি না, তবে দুপুরে হঠাৎই কইরার কইল ব্যাগ গুছাইতাম। আমি কইলাম, আমি গেলে এত বড় বাড়ির দেখভাল করব কেডায়, কাম করব কেডায়? কি বলল? কইল বাড়িতে মানুষের অভাব আছে, তৈমুর আর হের বউ বুঝবো। এই সামান্য কথাতেই যা বোঝার বুঝে গেল উৎমি। বুঝে গেল শাশুড়ি আর ননদের সাংসারিক রাজনীতির চাল। তাই আর কথা বাড়ালো না সে, চুপচাপ পিঠা বাজায় মন দিল। মালতী ফুফু আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালেন না, চলে গেলেন ভেতরে। গরমে ঘেমে নিয়ে পরনের জামা ভিজে গিয়েছে উৎমির। আগুনের তাপে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মুখশ্রী চলে যাচ্ছে। পিঠা বেছে এক বাটি ভর্তি করতে না করতে ওরেই দৌড়িয়ে এসে তা নিয়ে যাচ্ছে অন্দরমহলে। আবার কিছুক্ষণ পর খালি বাটি ফেরত দিয়ে পূর্বের মতোই নিয়ে যাচ্ছে আরেকটি পিঠা ভর্তি বাটি। এভাবেই চলল পরপর 3 বার। তাতে বেজায় বিরক্ত হলো উৎমি। রাগে ক্ষোভে মস্তিষ্ক তার দাও দাও করে চলছে। আবারও নতুন করে পিঠার গোলা বানাতে বানাতে বিড়বিড় করলো, রাক্ষসের দল, মনে হচ্ছে জীবনেও যেন খায়নি। অফিসের কাজ শেষ করে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল তৈমুর। ঘড়ি কাটায় তখন রাত 9টা বেজে 30 মিনিট। গাড়ি থেকে নেমে আশফাককে আজকের জন্য ছুটি দিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো সে। কলিং বেল চেপে কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু রোজকার মতো আজ আর ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না, এমনকি দরজাও খুললো না কেউ। পরপর বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরে একই অবস্থা দেখে ললাটে ভাঁজ পড়ে তৈমুরের। মনে মনে আওড়ায়, বাড়ির সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? তাই বলে এত তাড়াতাড়ি? আর মালতী ফুফু, আমি না ফেরা পর্যন্ত তো উনি কখনো ঘুমান না, তাহলে? কিছুই বুঝে উঠতে না পেরে একসময় বাধ্য হয়ে উৎমির নাম্বারে কল দিল সে।
কিন্তু সাথে সাথে আর রিসিভ হয় না তা। দীর্ঘশ্বাস ফেলে তৈমুর। হার না মেনে বারবার একই নম্বরে কল দিতে থাকে, যেন আজ কল রিসিভ না হওয়া পর্যন্ত কিছুতেই সে হার মানবে না। বিছানায় হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে উৎমি। বাড়ি ফিরে কোনো ধরনের বিশ্রাম ছাড়াই রন্ধনশালায় গিয়ে প্রবেশ করে সেখান থেকে বেরোতে বেরোতে বেজে গিয়েছিল সন্ধ্যা 7টা। তারপর ক্লান্ত দেহখানা বিছানায় এনে ফেলতে কখন যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে খেয়ালই নেই তার। অনেকক্ষণ ধরে অনবরত মোবাইল বাজার শব্দে ঘুমটা হালকা হয়ে যায় উৎমির। আবছা দৃষ্টিতে মোবাইলটি হাতে নিয়ে রিসিভ করে কল। ঘুমো ঘুমো কণ্ঠে শুধায়। হ্যালো, কে? আমি তৈমুর। কোথায় আপনি? দরজাটা খুলে দিন না, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে। বাক্যগুলো শ্রবণালীতে পৌঁছানো মাত্রই মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে উৎমির। অবশিষ্ট ঘুমটাও কেটে যায়। এক লাফে শোয়া থেকে উঠে বসে। বাম হাতের আঙুলে দিয়ে চোখ দুটো ঘুষে ভালো করে তাকায় মোবাইলের স্ক্রিনে। তৈমুর সাহেব নামে জলজল করা নাম্বারটি দেখতে আবারও তা কানে ধরে ব্যস্ত স্বরে বলে, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। কথাটা শেষ করে কল কেটে মোবাইলটা বিছানায় ফেলে হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো উৎমি। সিঁড়ি বেয়ে নিচে নেমে অন্দরমহল পেরিয়ে খুলে দিল দরজা। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো বাইরে দাঁড়িয়ে থাকা ক্লান্ত শ্রান্ত তৈমুরকে। দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে তাকে ভেতরে প্রবেশ করার জায়গা দিল উৎমি। অপরাধী কণ্ঠে বলল, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছিলেন, তাই না? স্ত্রীকে আপাদমস্তক পরখ করে ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় তৈমুর। শীতল কণ্ঠে বলে, তা অবশ্য করতে হয়েছে, কিন্তু আপনি কি তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওড়না জড়াতে ভুলে গেছেন? হঠাৎ এমন একটি কথায় থতমত খেয়ে গেল উৎমি। নিজের দিকে তাকাতে ভীষণ অবাক হলো সে, সাথে পেল ভীষণ লজ্জা। তাড়াহুড়ো করতে গিয়ে সত্যি সত্যি ওড়নাটা ভুলক্রমে ঘরে ফেলে রেখে এসেছে সে। আমতা আমতা করে আসছে বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না উৎমি। তার যাওয়ার পথে তাকিয়ে নিঃশব্দে হাসে তৈমুর। পিছু পিছু নিজেও সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে ঘরে যাওয়ার উদ্দেশ্যে। বিছানার একপাশে এলোমেলো হয়ে পড়ে আছে হলদে রঙের ওড়নাটা। কক্ষে প্রবেশ করে দ্রুত হাতে ওড়না তুলে গায়ে জড়ালো উৎমি। পিছু ফিরেই ভেতরে আসতে দেখলো তৈমুরকে। শুধালো, আজ একটু তাড়াতাড়ি চলে এলেন মনে হচ্ছে। তৈমুর আর ফিরে তাকালো না। ব্যাগটা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে টাই খুলতে খুলতে উত্তর দিল, কাজ শেষ, তাই চলে এসছে। আম্মা রাতে খেয়েছেন? বিকেলে তেলের পিঠা বানিয়েছিলাম, ওসব খেয়ে পেট ভরিয়ে আর ভাত খাইনি। এসব কেন বানাতে গেলেন? এমনিতেই তো ওনার শরীরে হাঁচেটা রোগ, ভাজা পোড়া খাওয়া নিষেধ। আমি অযথা কেন বানাতে যাব? ফিরতে না ফিরতেই তো শুনি আপনার ভাগ্নিদের আবদার তেলের পিঠা খাবে। সেই আবদার না মেটালে কি আর আমার রক্ষে আছে? তাছাড়া আপনার মা আমার কথা শোনেন? তা তো শোনেন না, এমনকি আপাও তো কোনো বাধা দিলেন না ওনাকে। কথাটির কোনো প্রত্যুত্তর না করে পাল্টা প্রশ্ন ছুড়ে তৈমুর। মালতী ফুপু কোথায়? উনি ঘুমিয়ে পড়েছেন? প্রশ্নটির সঠিক উত্তর দিতে গিয়েও দিল না উৎমি। কয়েক মুহূর্ত কিছু একটা ভাবলো, তারপর সহস্যে বলে দিল এক মিথ্যে। হবে হয়তো, সন্ধ্যায় পিঠে বানানোর সময় দেখেছিলাম ওনাকে। তারপর তো আমি ঘরে এসে ঘুমিয়ে গিয়েছিলাম, আপনার ফোন পেয়ে উঠলাম, তাই জানি না আমি। ও, খিদে পেয়েছে, খাবার বারণ, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলতে বলতে আলমারি থেকে পোশাক নিয়ে বাথরুমে ঢুকে পড়ে তৈমুর। উৎমিও দাঁড়ায় না, বাধ্য স্ত্রীর মতো চলে যায় নিচে। তিথিয়াদের বিশাল ফ্ল্যাটটিতে কক্ষ সংখ্যা 3টি, সাথে অ্যাটাচ বাথরুম, ড্রয়িং রুম আর একটা রান্নাঘর। সেই রান্নাঘরের সামনেই গতকাল রাতটা ঘুমিয়ে পার করেছেন মালতী ফুফু। সঙ্গে আনা পোটলা পুটলি সব পড়েছিল ড্রয়িং রুমের সোফার পেছনে। সকালবেলা ঘুম থেকে উঠে সেসব দৃষ্টিগোচর হতেই টনক নড়ে উঠল তিথিয়ার। তখন ওনার জন্য অন্যত্র থাকার একটি স্থায়ী ব্যবস্থা করে দিল সে। স্বামী শামীম বাড়িতে নেই, গতকাল রাতেও ফেরেনি। ফোন করে জানিয়ে দিয়েছে কিছু মালপত্র আনার জন্য আজ সকালে চট্টগ্রাম গিয়েছে সে। ফিরতে ফিরতে 2 দিন পেরোবে তার। তিথি অবশ্য তেমন কিছু বলেনি। স্বামীর প্রতি বরাবরই তার অটুট বিশ্বাস। ভদ্রলোক শুরু থেকে স্ত্রীর প্রতি ভীষণ দুর্বল, খুব ভালোবাসে তাকে। স্ত্রী যা বলবে তাই তার কাছে শেষ কথা। মালতী ফুফুকে রান্নাঘরের সবকিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে মেয়েদের কক্ষে চলে এলো তিথিয়া। ওরই তৈরি হয়ে মিলির চুলে করে দিচ্ছে বেনুনি। তিথিয়া কিছুক্ষণ মেয়েদের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো তাদের কর্মকাণ্ড। একসময় নীরবতার অবসান ঘটিয়ে বড় মেয়ের উদ্দেশ্যে বলল, মিলিকে কোচিং ক্লাসে বসিয়ে দিয়ে তারপর তুই নিজের কোচিংয়ে যাবি। কোচিং শেষে ওকে নিয়ে একসঙ্গে স্কুলে ঢুকবি, ঠিক আছে? বোস্তারের মতো মাথা নাড়ায় ওরি। উত্তরে বলে, রোজ রোজ ওর হাত ধরে নিয়ে যাই আর নিয়ে আসি, কিন্তু ও প্রচুর দুষ্টুমি করে আম্মু। ওকে বলে দাও ও যেন আর দুষ্টুমি না করে। বড় মেয়ের কথা শুনে কৃত্রিম রাগ দেখায় তিথিয়া। ছোট মেয়েকে শাসন করার ভঙ্গিতে বলে, এসব কি শুনছি মিলি? রাস্তাঘাটে দুষ্টুমি করিস কেন? এসব কিন্তু আর করবি না, আবার নালিশ পেলে আচ্ছা মতো মাইর দিব।
মায়ের কথায় ভয় পেয়ে যায় মিলি। মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো ভয়ার্ত কণ্ঠে জবাব দেয়। আর করব না আম্মু। মেয়ের ভয়ার্ত মুখশ্রী দেখে সন্তুষ্ট হয় তিথিয়া। আবারও ছুটে যায় রান্নাঘরের পথে, চেঁচিয়ে জিজ্ঞেস করে, মালতী ফুফু, নাস্তা কত দূর? তাড়াতাড়ি দাও, ওদের স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে তো। মালতী ফুফু ব্যস্ত সুরে উত্তর দেন। দিচ্ছি। রোজকার মতো সকালের নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রেখে কলেজের জন্য গিয়ে তৈরি হয়ে নিল উৎমি। জয়নাবের জন্য নাস্তা তৈরির দায়িত্বটা এখন তার উপরেই পড়েছে। যদিও সরাসরি কেউ দায়িত্বটা দেয়নি, তাকে বরং ধীরে ধীরে যেন চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। তবে এতে কোনো সমস্যা নেই উৎমির। রান্না করতে তার কোনো আপত্তি নেই, আপত্তি শুধু বাড়ির মানুষদের আচরণে। খারাপ আচরণ কখনোই নিতে পারে না সে, এতে প্রচণ্ড রাগ হয় তার। আজ নাস্তা সেরেই উপরে এসেছে তৈমুর। তারপর তৈরি হয়ে মায়ের থেকে বিদায় নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে। রান্না করতে গিয়ে মায়ের হাত পুড়ে গিয়েছে খবরটা পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে ছুটি নিয়ে সোজা বাড়ি চলে এলো তৈমুর। অন্দরমহলে মাকে বসে থাকা অবস্থায় দেখতে পেয়ে পাশে এসে বসল সে। পরিচিত ডাক্তার তখন শাহানার ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে করে দিচ্ছেন ব্যান্ডেজ। শাহানা চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন সোফায়। ছেলের উপস্থিতি টের পেয়েও চোখ খুললেন না তিনি। জয়নব এবং বশির উদ্দিনও ওখানেই বসা। তৈমুর ডাক্তারের উদ্দেশ্যে প্রথমে প্রশ্ন ছুড়ল। বড় ধরনের কিছু হয়েছে ফাহাদ ভাই? হাসপাতালে নিয়ে যেতে হবে? না, তেমন সিরিয়াস নয়। গরম ভাতের মার পরে আঙ্গুল থেকে শুরু করে তার পার্শ্ববর্তী এরিয়া পুড়ে গেছে। আমি ড্রেসিং করে দিয়েছি। ব্যান্ডেজটা আপাতত 2 দিন থাক, তারপর জ্বালা কমলে ব্যান্ডেজ খুলে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিও। প্রেসক্রিপশন দিয়ে যাব, সেই মাফিক ওষুধগুলো আনলেই হবে। তারপর শাহানার উদ্দেশ্যে বললেন, এই বয়সে এইসব ভারী কাজকর্ম করা উচিত নয় চাচি। দেখলেন তো কি একটা অঘটন ঘটলো। শাহানা এবার সোজা হয়ে বসলেন আর চোখে পুত্রের পানে এক পলক তাকিয়ে আফসোস করে বললেন, কি আর করব বাবা, বসে বসে খাওয়ার মতো আরাম কপাল তো আমার নেই। নইলে কি আর এই বয়সে রান্নাঘরে ঢুকতে হয়? পেটে তো আর মানে না। জয়নব তাল মেলালেন জয়ের সাথে। ঠিকই তো, দুইটা পোলা জন্ম দিয়া বাড়ির বউ আনার পরও রান্না কইরা খাইতে হয়। এর থাইকা আল্লাহ আমারে পোলা না দিলেও পারতো, ভালোই হইতো। মা চাচির কথা শুনে ভারী অবাক হয় তৈমুর। ডাক্তার বশিরউদ্দিনের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে ফি নিয়ে বিদায় নেন। বশিরউদ্দিনও প্রেসক্রিপশন হাতে চলে যান ওষুধ আনতে। তখনই ভেতরে প্রবেশ করে উৎমি। ফোন কলে দারোয়ান ফজলুরের কাছ থেকে শাশুড়ির দুর্ঘটনার খবরটা পেতেই প্রিন্সিপালের থেকে ছুটি নিয়ে সে চলে এসেছে বাড়ি। স্ত্রীকে তখনও দৃষ্টিগোচর হয়নি তৈমুরের। তার দৃষ্টি মায়ের ব্যথাতুর মুখপানে নিবদ্ধ। এবার মায়ের উদ্দেশ্যে সে প্রশ্ন ছুড়ল। আপনি রান্নাঘরে কেন গিয়েছিলেন আম্মা? কে বলেছে আপনাকে রান্না করতে? পুত্রের প্রশ্নে তেতে উঠলেন শাহানা। রুক্ষ স্বরে উত্তর দিলেন, তো কি না খেয়ে বসে থাকবো? রান্না করতে তেমন সমস্যা হয়নি, সমস্যা করছে মার গালতে গিয়ে। হাত পিছলে কিভাবে যে পড়ে গেল। সেদিনও আপনি রান্না করতে গিয়েছেন, কিন্তু কিছু বলেনি। আর আজকে গিয়ে তো একটা অঘটনা ঘটিয়ে ফেললেন। বড় কিছু হয়ে গেলে তখন কি হতো? কি আর হতো, মরে যেতাম। অন্তত ছেলে আর ছেলের বউদের ওপরে ঘাড়ের বোঝা তো হয়ে থাকতাম না। মায়ের কথায় বুকটা যেন চৌচির হলো তৈমুরের। আহত কণ্ঠে বলল, আম্মা কি বলছেন এসব? তো কি বলবো, 3 বেলা খাওয়ার পর আমার যে ওষুধ খেতে হয় তুই আর তোর বউ জানিস না। দুপুরে ভাত ছাড়া আমার চলে। কিন্তু তুই তো আবার চাকরি করা মেয়ে বিয়ে করে এনেছিস, যাকে কিনা কিছুই বলা যাবে না। আর সেও ঘরের কোনো কাজ কর্ম করতে পারে না। এমনি অসুস্থ শাশুড়ির জন্য রান্না করতেও তার অসুবিধা। সে নিজেও রান্না না করে আমি আর কি করব। চমকের পরিমাণ বৃদ্ধি পেল তৈমুরের। পুনরায় শুধালো, প্রথমে দুপুরের জন্য রান্না করে যায়নি? কোনো উত্তর দিতে পারলেন না শাহানা। তৎক্ষণাৎ জয়নব মুখ বাঁকিয়ে বলে উঠলেন, বেশি শিক্ষিত আর উচ্চ বংশের মাইয়া বিয়া কইরা আনলে এমনই হয়, সংসারে অশান্তি লাইগাই থাকে। আজ মায়ের পছন্দে বিয়া করলে রোজ রোজ সংসারে এমন ঝামেলা হইতো না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথায় শ্রবণাতীত হয়েছে উৎমের। এবার এগিয়ে এলো সে, উঁচু কণ্ঠস্বরে প্রতিবাদ করে বলল, আমার অবর্তমানে তো ভালোই কথা লাগাতে পারেন চাচি। তা সকাল রাত 2 বেলা আপনার জন্যও রান্না করে যে ঘরে দিয়ে আসে সে কথা তো বললেন না।
আপনাকে রান্না করে খাওয়ানো কি আমার দায়িত্বের মধ্যে পড়ে? কথাগুলো কর্ণকুয়ার পর্যন্ত পৌঁছাতেই হকচকিয়ে গেলেন জয়নব। উৎমিকে দেখে ভীষণ চমকালেন। ওনার মতো তৈমুর আর শাহানার দৃষ্টি গিয়েও পড়ল সেদিকে। উৎমি পুনরায় বলল, বিয়ে হয়ে এ বাড়িতে আমি এসেছি অর্ধ বছরও হয়নি। ওইদিকে আমার বড় যা আলাদা থাকেন, তারও বছর 5 আগে থেকে। তা এতদিন 3 বেলা কে রান্না করেছে? সেসব বাদ দিই, বিয়ের পর থেকে সকালে রান্না রাতের রান্নাটা আমিই করি। দুপুরের রান্না সকালে করে যাওয়া তো সম্ভব না, তাই না? তাছাড়া বিনা পয়সায় আমি কারো কাজের লোক নই যে বাড়ির সব কাজকর্ম করব, আবার চাকরিও করব। মালতি ফুপই আগে 3 বেলা রান্না করতেন, আর আমি আসার পর থেকে উনি শুধু দুপুরে রান্না করেন। তাহলে উনি কোথায় এখন? ওনাকে রেখে আপনি কেন মাতুবরি করতে গেলেন শাশুড়ি আম্মা? থতমত খেয়ে গেলেন শাহানা। ওনার অবস্থাও ঠিক বড় জয়ের মতোই হলো। স্ত্রীর যুক্তিযুক্ত কথা শুনে হুঁশ ফিরল তৈমুরের। মায়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ঠিকই তো আম্মা, মালতী ফুপুই তো সবসময় রান্না করে আসছেন। উনি কোথায়? গতকাল রাত থেকে কোথাও দেখছি না। ওনাকে বললেই তো হতো। গলা ছাড়লেন শাহানা। বাইরে থেকে গম্ভীর থাকার চেষ্টা করে বললেন, মালতী নেই, তিথি তাকে নিজের সাথে নিয়ে গেছে। এখন থেকে মালতী ওখানেই থাকবে। তারপরেও তোর বউয়ের উচিত ছিল রান্না করে যাওয়া। সংসারের কাজ করা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? আমি আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করছি। তাছাড়া মালতি ফুপু যে ওনার সঙ্গে যাচ্ছেন, আপনি কিংবা আপা আমায় এই ব্যাপারে একবারও জানিয়েছিলেন? গতকাল ফিরেই তো আপনাদের জন্য কতগুলো পিঠা বানালাম, আবার টিফিন বক্সে করে আপাকে দিয়েও দিলাম। তখনও তো কিছু জানাননি, এমনকি সকালেও না। এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, অথচ একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। আমি না হয় পর, কিন্তু আপনার ছেলে তো আর নয়। এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ছেলেকে অন্তত আপনার জানানো উচিত ছিল। আমার জানা মতে মালতি ফুপু অনেক বছর ধরে আপনাদের বাড়িতে কাজ করছে। এবার উৎমির সোজাসাপটা জবাব। মুহূর্তে যেন কথায় প্যাচে জড়িয়ে গেলেন শাহানা। উৎমি আফসোস সুরে এবার স্বামীর উদ্দেশ্যে বলল, সরি টু সে, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি তৈমুর সাহেব। এই পরিবারে আপনার মা বোনের কাছে আপনাদের 2 ভাইয়ের কোনো গুরুত্ব নেই। নইলে এমন একটা ঘটনা ঘটলো, তা আপনাকে জানানো হলো না। এত বছর মালতি ফুপুকে আপা বাড়ি নিলেন না, অথচ আমি আসার পরেই হুট করে নিয়ে যেতে হলো। এ ব্যাপারে আমার আর কিছুই বলার নেই। বাড়িতে আমারও মা আছে, ভাই ভাবি আছে, কিন্তু আমার মা কখনো দেখিনি মাকে ছেলে কিংবা ছেলের বউয়ের সঙ্গে এমন আচরণ করতে। কথাগুলো বলে আর সেখানে দাঁড়ালো না উৎমি। সোজা হাঁটা ধরল সিঁড়ির দিকে। মনে মনে পৈশাচিক আনন্দ পেল। অধর বাকিয়ে বিড়বিড় করল, সাংসারিক পলিটিক্সে একবার যখন ঢুকেই পড়েছি, তখন আমিও এর শেষ দেখেই ছাড়বো। ছেলের মুখভঙ্গি বদলাতে দেখে ভেতরে ভেতরে ভয় পেলেন শাহানা। বোঝানোর ভঙ্গিতে বললেন, তিথি বাড়ির কাজের মেয়েটা, হাত মরার স্বভাব। বাড়ির অনেক জিনিসপত্র চুরি করে যাচ্ছিল। ওই মেয়েটাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। এখন ওই যুগে ভালো বিশ্বস্ত মানুষ কোথায় পাবে বলতো? তাই আমি মালতীকে। বাকি কথাটুকু ওনাকে আর শেষ করতে দিল না তৈমুর। চাপা স্বরে বলল, চলুন আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসি আম্মা। এখন আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। দুপুরের খাবার আমি বাইরে থেকে আনিয়ে নেব। দ্বিমত করলেন না শাহানা। ছেলের কথায় সায় জানালেন। তৈমুর সাবধানে মাকে ধরে হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে। জয়নাব অনেকক্ষণ আগেই সুযোগ বুঝে ত্যাগ করেছেন স্থান। ঘরে গিয়ে দরজায় খিল এঁটেছেন। শাহানাকে এনে বিছানায় শুয়ে দিল তৈমুর। ছেলের হাবভাব বুঝতে না পেরে অপরাধীর ন্যায় শাহানা শুধালেন, তুই কি রাগ করেছিস তৈমু? আসলে তিথি এমন করে বলল, তাই আর না করতে পারিনি। বলবে না করেও এবার এই প্রসঙ্গে মুখ খুলল তৈমুর। এটা হচ্ছে বুবুদের ব্যক্তিগত সমস্যা আম্মা। মানুষ খুঁজে পাচ্ছে না, তো দুলাভাইকে গিয়ে খুঁজতে বলুক। মালতী ফুফুকে নিয়ে যাওয়ার অধিকার পেল কোথায়? সে ছোট্টবেলা থেকে দেখে আসছে উনি এই বাড়িতে কাজ করছেন। সেখানে বুবু চাইলো আর নিয়ে গেল। আপনি তো বললেন আপনি নাকি গোটা একটা পরিবারের সব কাজ একা হাতে করেছেন, ছেলে মেয়েদের বড় করেছেন। তাহলে আপনার মেয়ে কেন তা পারে না? এমন তো নয় আমার বউয়ের মতো বুবু চাকরি করে, আর না তার বাড়িতে শ্বশুর শাশুড়ি সহ ভরা পরিবার। তার উপর ওরই মিলিয়ে নিজেদের কাজ নিজেরাই করতে পারে। দুলা ভাইয়ারও তেমন কোনো ঝামেলা নেই। তাহলে ছোট্ট একটা সংসার সামলাতে কিনা কাজের লোক লাগে? আজ একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আম্মা। আপনি পরের বারে মেয়ের দোষ খুদ ধরতে গিয়ে নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি। কথাগুলো একদমই বলে ঘর থেকে বেরিয়ে এলো তৈমুর। ছেলের আচরণে বাগরুদ্ধ হয়ে বসে রইলেন শাহানা। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এমন একটা কাছে কাজ করে যে ছেলের চোখে খারাপ হয়ে যাবেন, ব্যাপারটা যেন কল্পনাতেই আনতে পারেননি তিনি। বোরকা হিজাব খুলে রন্ধনশালায় ঢুকে চুলায় নতুন করে ভাত বসিয়েছি উৎমি।
মেঝে পরিষ্কার করার জন্য বাথরুম থেকে পানি ভরা বালতি নিয়ে ড্রয়িং রুমের উপর দিয়ে যাওয়ার সময় দেখা হয়ে গেল তৈমুরের সাথে। শুধালো, কোথায় যাচ্ছেন আবার? বাইরে। এখন আর কোথাও যেতে হবে না, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি রান্না বসিয়েছি, বেশিক্ষণ লাগবে না। স্ত্রীর কথা শুনল না তৈমুর, বলল, রান্না শেষ হলে আম্মাকে খাইয়ে দিয়েন। বড় চাচা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে এসেছে, তার থেকে ব্যথার ওষুধটাও খাইয়ে দিয়েন। তারপর আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে অন্দরমহল পেরিয়ে সদর দরজা খুলে বেরিয়ে গেল সে। স্বল্প সময়ে কোনো মতে ভাত রেঁধে ডিম ভাজিটাই তৈরি করলো উৎমি। সকালে বেঁচে যাওয়া আলু ভাজিটাও প্লেটে যুক্ত করে খাবার নিয়ে ছুটল শাশুড়ি ঘরে। পূর্বের নিয়ে এখনও আজশোয়ার শাহানা খাটের উপরি অংশে মাথা এলিয়ে ঘুমে ঝিমোচ্ছেন। উৎমি ভেতরে প্রবেশ করে হালকা কাশলো। বিছানার একপাশের ফাঁকা জায়গায় খাবারের ট্রে রেখে ডাকলো, শুনছেন? এই যে শাশুড়ি আম্মা। এক ডাকে চোখ মেলে তাকালেন শাহানা। ঝিমুনি ভাবটা মুহূর্তেও যেন দূর হয়ে গেল। সোজা হয়ে বসে পুত্রবধূর পানে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিলেন উৎমি। তার লক্ষ্য করে কোমল স্বরে বলল, ডান হাতটাই তো পুড়িয়েছেন দেখছি, এ হাত দিয়ে তো মনে হয় না খেতে পারবেন, তা আমি কি খাইয়ে দিব? সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে পুত্রবধূর পানে তাকান তিনি, বিড়বিড় করেন, ফাজিল মেয়ে মানুষ। কি বলেন? শুনতে পেলাম না। কিচ্ছু না, নিয়ে যাও, এসব খাবো না। আরেকবার ভেবে দেখুন, নিয়ে গেলে কিন্তু দুপুর থেকে শুরু করে সারা রাত না খেয়ে থাকতে হবে। আর খাবার না খেলে ব্যথার ওষুধও খেতে পারবেন না, ব্যথার ওষুধ না খেলে হাতের ক্ষতস্থান ঠিকও হবে না, আর ক্ষতস্থান ঠিক না হলে কিন্তু হাতে পচন ধরবে, এক সময় হয়তো শরীর থেকে সেই হাতটা আলাদা করে ফেলতে হবে। কথাগুলো শুনে মনের ভেতরে ভয় হানা দিল শাহানার। একসময় তা মুখশ্রুতেও ফুটে উঠল। উৎমি সেসব দেখে ঠোঁট টিপে হাসলেন, পুনরায় বলল, ওইদিকে আপনার ছেলেও তো বাড়িতে নেই যে আপনাকে খাইয়ে দিবে, কখন ফেরে না ফেরে তারও তো কোনো ঠিকঠাক সময় নেই। কোথায় গেছে তৈমু? জানি না, বলে যায়নি। এবার চিন্তায় পড়ে গেলেন শাহানা, কিছু একটা ভাবতে লাগলেন। উৎমি ওনার হাবভাব বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। তে যার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, আমি তবে চললাম, ঘুম পাচ্ছে খুব আমার। আমতামতা করে তৎক্ষণাৎ পেছন থেকে বলে উঠলেন শাহানা, পরে কিন্তু খাইয়ে দিয়ে খোটা দেওয়া যাবে না, চাপে পড়ে খাচ্ছি। জোরপূর্বক হাসি চেপে রেখে পিছু ফিরে উৎমি হাত ধুয়ে সে ভাতের প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে ওনার মুখের সামনে ধরে। তারপর বলে, ওসব খোটা দেয়া, হিংসে করা, ঝগড়া করা, খারাপ আচরণ করা, এগুলো আমার স্বভাব বহির্ভূত। যে ভালো আচরণ করে আমিও তার সাথে ভালো আচরণই করি, আর যে খারাপ আচরণ করে তাকে আমি গোনাই ধরি না। কথাটা সূচের মতো গায়ে বিঁধল শাহানার, কিন্তু কিছু বললেন না। চুপচাপ খাবারগুলো গলধারণ করতে লাগলেন। দুপুরে ভোজন শেষে ভাত ঘুম দেওয়া তিথিয়ার এক বদ অভ্যাস। মেয়েরা বাড়ি ফেরার আগ পর্যন্ত তার এই ঘুম চলতেই থাকে। তখন বিকেল 4টায় কলিং বেল বাজার শব্দ পেয়ে দরজা লুকিং গ্লাসে চোখ রেখে বাইরের মানুষটিকে দেখার চেষ্টা করেন মালতী ফুফু। সদা পরিচিত মুখখানায় ছোট্ট গ্লাস দিয়ে দেখতে দ্রুত দরজাটা খুলে দেন তিনি। ভেতরে প্রবেশ করে তৈমুর। হেরফের না করে সোফায় গিয়ে গা ছেড়ে বসে। মালতী ফুফু দরজা আটকে দিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, এই অসময়ে তুমি এনে যে তৈমুর বাবা? তো আর কি করবো ফুফু, এইভাবে না জানিয়ে এখানে চলে এলেন কেন? আমাদের ওখানে থাকতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছিল? অসুবিধা হলে আমায় জানাতেন। না না বাবা, কিসের সমস্যা? তুমগো বাড়িতে তোমরা যেমনে আমাদের সম্মান দিয়া রাখছিলা, তাতেও কেউ অসুবিধা হওয়ার কথা? তাহলে এইভাবে এখানে চলে আসার কারণ কি? মুখটা মলিন হয়ে গেল মালতী ফুফুর। অভিমানী স্বরে বললেন, তিথিমায় চাইলো আর মেজো ভাবিও রাজি হইয়া গেল। আমার আর কি করার আছে বাবা? অনেক কিছু করার ছিল ফুফু। ছোট থেকে ফুফু বলতে আপনাকে জেনে এসেছে। বলতে গেলে আপনি আমাদের বাড়িটা সামলান, সে অনুযায়ী আপনার একটা অধিকার রয়েছে। সে যাই হোক, বুবু কোথায়? বুবুকে ডেকে দিয়ে আপনি গিয়ে আপনার সবকিছু গুছিয়ে নিয়ে আসুন, বাড়ি ফিরে যাব। এরপর যাতে এমন ভুল আর না হয়। কথাটা শুনতে মুখশ্রীর মলিনতা বিলীন হয়ে তাতে ঠাঁই পেল আনন্দ। ওখানে না দাঁড়িয়ে তিনি সোজা চলে গেলেন তিথিয়ার ঘরে। তিথিয়া কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মালতী ফুফু আলতো করে তাকে ঠেলতে ঠেলতে ডাকলেন, তিথিমা, ও তিথিমা, উঠো তাড়াতাড়ি। ঘুমন্ত অবস্থায় হঠাৎ কারো ডাকে লাফিয়ে উঠল তিথিয়া। ভয়ার্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? তৈমু বাবা আইছে, বসার ঘরে বইয়া রইছে, তোমারে যাইতে কইছে। চমকায় তিথিয়া। ছোট ভাইয়ের আগমনের সংবাদে অবাক হয়। কিছুটা সময় নিয়ে চোখে মুখে পানির ছিটা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এসে প্রশ্ন ছুড়ে, কি রে, হঠাৎ তুই?
কখনো তো বলে কয়েও বাড়িতে আনতে পারি না তোকে। কিছু হয়েছে? এক নাগারে ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্নগুলো ছুটে তারপর মালতী ফুফুর উদ্দেশ্যে বলল। তৈমুর জন্য চুলায় চা বসাও ফুফু। ফ্রিজে মিষ্টি আর ফলমূল আছে, ওগুলো দিয়ে যাও এখানে। আর হ্যাঁ, ফ্রিজ থেকে গোস্ত বের করে ভিজিয়ে রাখো, রাতে খেয়ে যাবে ও। এত ব্যস্ত হইও না বুবু, চা মিষ্টি কিছুই খাবো না। আমি ফুপুকে নিয়ে যেতে এসেছি। ফুপু, আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন, বাড়ি ফিরতে হবে। ভাইয়ের কথায় আবার অবাক হয় তিথিয়া। বসে পড়ে সোফায়, বলে। মানে তুই ফুফুকে নিতে এসেছিস? কিন্তু বাকি কথা আর বোনকে শেষ করতে না দিয়ে তৈমুর বলে ওঠে। বলতে হবে না কিছু, আমার থেকে সব শুনেছি। তুমি কাজের লোক পাচ্ছ না, এটা তোমাদের পারিবারিক ব্যাপার। দোলাভাইকে সে কথা জানাবে। হুট করে মালতী ফুপুকে এই বাড়িতে নিয়ে চলে আসা তোমার উচিত হয়নি বাবু। মালতী ফুপু বাবা চাচাদের গ্রামের মানুষ, অনেক বছর ধরে থাকছে আমাদের বাড়িতে, আগলে রেখেছে আমাদের সংসার। সেখানে তুমি ওনাকে কিভাবে নিয়ে এলে বলো তো? একবার বাড়ির কথা, আম্মার কথা ভাবলে না? বড় চাচা চাচি, আমার বয়স বেড়েছে, ওনাদের কি এখন সম্ভব রান্নাবান্না করা, ঘরদোর গোছানো? এসব তো মালতী ফুপুই করেন। তোর বউ কোথায়? সে কোন পাটরানি? সে পারে না সংসারে কাজকর্ম করতে? এ কথা আমিও বলতে পারি। তুমি কেন নিজের সংসারে কাজ করতে পারো না? এই তো 3 রুম একটা ফ্ল্যাট, ওদিকে ওরই মিলিয়ে বড় হয়েছে, নিজেদের কাজ নিজেরাই করে, একটু বিরক্ত করে না। দোলাভাইয়ে তো তোমার কথায় উঠে আর বসে, তাহলে তোমার কেন কাজের লোক লাগবে? সংসার তো আমাদের মা চাচিরাও করেছে, অথচ তুমি পারছো না। সংসার জীবনের যুগ পার করে দিলে কিন্তু সংসার করাটাই শিখলে না। ওদিকে আবার ভাইয়ের বিয়ে করে আনা নতুন বউ কেন এটা করে না ওটা করে না, এ নিয়ে কত অভিযোগ। ভাইয়ের চ্যাটাং চ্যাটাং কথায় ভীষণ আশ্চর্য হলো তিথিয়া, সাথে করলো অপমানিত বোধ। রাগত স্বরে বলল। তুই তোর বইয়ের জন্য আমায় বাড়ি বয়ে এসে অপমান করছিস তৈমু? আমায়? ওই মেয়েটাই তোকে এভাবে উস্কে দিচ্ছে তাই না? ওর জন্যই মা বোনের বিরুদ্ধে কথা বলছিস তুই। কেউ আমার উস্কানি দিচ্ছে না বাবু। তোমরা যদি লিমিট ক্রস করে নিজেদের অধিকারে না থেকে বারবার আমার স্ত্রীকে অপমান করো, দোষারোপ করো, তাহলে আমাদের প্রতিবাদ করতেই হবে। স্বামী হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে। একটা মেয়ের পরিবার বিশ্বাস করে তাদের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে, সেই বিশ্বাস তো রাখতেই হবে। সে মেয়ের সম্মান ধরে রাখা আমার দায়িত্ব। মা বোনের প্রতি সম্মান দেখাতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার স্ত্রীকে অসম্মান করতে পারি না বাবু। আমার একটা অনুরোধ, আজকের পর থেকে আমার স্ত্রীকে নিয়ে একটা শব্দ তুমি তোমার মুখ থেকে উচ্চারণ করবে না। তুমি অনেক ভালোবাসি, বাবা মায়ের পরে আমার কাছে তোমার আর ভাইয়ের স্থান। দয়া করে এই ভালোবাসার সম্মানের স্থান নষ্ট করো না। আমার স্ত্রীকে নিয়ে কিছু বললে বা অপমান করলে আমার কষ্ট হয়। আরেকটা কথা, তোমার সমস্যা নিয়ে তুমি দোলাভাইয়ের সাথে আলোচনা করো। বিয়ের পর স্বামীর বাড়ির কথা বাপের বাড়িতে এসে বলা উচিত নয়। আজকে আসি, তবে কোনো ভুল ত্রুটি হলে ছোট ভাইকে মাফ করে দিও। কথাগুলো বলে উঠে দাঁড়ালো তৈমুর। মালতী ফুফু ততক্ষণে নিজের ব্যাগ নিয়ে চলে এসেছেন। দরজার দিকে হাঁটা ধরে ওনার উদ্দেশ্যে তৈমুর বলল। চলে আসেন ফুপু। খোলা বারান্দায় ধোয়া ওঠা 1 কাপ চা হাতে দাঁড়িয়ে আছে উৎমি। উপভোগ করছে স্নিগ্ধ সুন্দর কোলাহলহীন একটি নতুন ভোর। বাগানের একপাশে হেলে পড়া গন্ধরাজ গাছের শুভ্র ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। শোনা যাচ্ছে পাখির কলতান। বুক ভরে সেই ঘ্রাণ নিঃশ্বাসের সঙ্গে ভেতরে টেনে নেয় উৎমি। মনোযোগ সহকারে শোনে সেসব কলতান। হারিয়ে যায় এক কল্প জগতে, যেই জগৎটা সুন্দর, বাস্তবতার চেয়েও অধিক সুন্দর। এখানে মানুষ হাসতে জানে, বুক ভরে শান্তির শ্বাস নিতে পারে, সাথে পারে সকল বিষাক্ত মানুষের খারাপ আচরণের ক্ষত নিরাময় করতে। কাপের অর্ধেক চা পেটে পুড়ে কাপটা চওড়া রেলিংয়ের উপর রেখে দেয় উৎমি। বুকের সঙ্গে হাত ভাঁজ করে চোখ বুজিয়ে দাঁড়িয়ে থাকে। শোনে প্রকৃতির হাহাকার। কয়েক মুহূর্ত এভাবে পেরোতে আচমকা পেছন থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরে। পুরুষালের স্পর্শে কম্পিত হয় তার বুক, খুলে যায় বন্ধ আখি যুগল। মানুষটির স্পর্শ চিনতে পেরেও লোমকূপ জাগ্রত হয়। শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস চালিয়ে উৎমি শুধায়। ঘুম শেষ? স্ত্রীকে ছেড়ে দিয়ে চেয়ারে গিয়ে শরীরে ভারসাম্য ছেড়ে বসে পড়ে তৈমুর। কোমল স্বরে উত্তর দেয়। কিন্তু মাথার চোখের আশপাশটা খুব ব্যথা করছে। কথাটা শুনে চিন্তিত হয়ে ওঠে উৎমির মন। ললাটে ভাঁজ পড়ে। এগিয়ে গিয়ে কাছে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে। সে কি, মাথা চোখ ব্যথা করছে মানে? খুব ব্যথা করছে? কখন থেকে করছে? শুরুতে কেন বলেননি? মাইগ্রেনের ব্যথা ঘুম ভাঙার পর থেকে করছে, প্রায়শই এমন হয়, আবার সময় মতো সেরেও যায়। বললেই হলো। আপনি একটু বসুন,
আমি বরং কড়া করে আপনার জন্য চা আর গরম পানি নিয়ে আসি। চা খেলে মাথা ব্যথা কমে যাবে, আর গরম পানির ভাপ দিলে চোখের যন্ত্রণাও সেরে যাবে। কথাটা শেষ করে যাওয়ার জন্য পা বাড়ায় উৎমি। তৎক্ষণাৎ তার হাতটা চেপে ধরে তাকে থামিয়ে দেয় তৈমুর। একটানে বসিয়ে দেয় নিজের কোলে। তারপর ঘাড়ে আলতো করে থুতনি ঠেকিয়ে শীতল কণ্ঠে বলে, বসুন আপনি, এসবের প্রয়োজন নেই। এদিকে ব্যথার যন্ত্রণা অবস্থা খারাপ, অথচ আপনি বলছেন প্রয়োজন নেই। হাতের বাঁধন আরো শক্ত হলো তৈমুরের। খানের কাছে মুখ নিয়ে তাকে থামানোর উদ্দেশ্যে ফিসফিস করে বলল। হুস। স্বামীর মুখ থেকে নিঃসৃত এই ছোট্ট শব্দে নিজের মুখ আর মুখের কথা থেমে গেলেও থামল না উৎমের চিন্তা। ওভাবেই বসে রইল সে। তৈমুর হয়তো বুঝতে পারল তা, প্রশ্ন ছুড়ল। কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে আমি নিয়ে আপনার এত চিন্তা হচ্ছে যে? মায়ে পড়ে গেলেন নাকি অথমি? নড়ে উঠল উৎমি। লোকটির বাঁধন থেকে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। ভুরু যুগল কুচকে বলল, তো কি মায়া হওয়া উচিত নয়? একটা সম্পর্ক টিকিয়ে রাখতে, মজবুত করতে, মায়ার বন্ধনে আবদ্ধ হওয়া, একে অপরের যত্ন নেওয়াটাই তো হচ্ছে মুখ্য বিষয়, তাই না? নইলে পরে গিয়ে তো অন্যের ডালে বসে এক্কা দোক্কা খেলবেন। আর যাই হোক, পুরুষ মানুষকে বিশ্বাস নেই, এদের স্বভাব তেমন ভালো নয়। নিজের থেকে অন্যের জিনিসই এদের বেশি ভালো লাগে। স্ত্রীর উদ্ভট সব কথায় মাথা ব্যথা নিয়েই হেসে উঠল তৈমুর। ট্রাউজারের পকেট থেকে চশমাটা বের করে চোখে পড়তে পড়তে বিপরীতে বলল, যখন সময় সুযোগ ছিল তখনই অন্যের ডালে একাদক্ষে খেলে নে, আর এখন তো নিজের ব্যক্তিগত ডাল রয়েছে, সেহেতু এসবের প্রশ্নে ওঠে না। হয়েছে, নিজের প্রশংসা নিজেকে করতে হবে না। চোর কখনো চুরি করে তা স্বীকার করে না। ঘরে এসে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি, খেয়ে মেডিসিন নেবেন। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় উৎমি। তিথিয়ার বাড়ি থেকে মালতী ফুফুকে নিয়ে ফেরার 3 দিন পেরিয়েছে। সেদিনের পর থেকে আর বাড়িতে কোনো ফোন করেনি তিথিয়া। আগ বাড়িয়ে খোঁজ নেয়নি মায়ের। যদিও শাহানাই 3 দিন ধরে বেশ কয়েকবার ফোন করেছিলেন মেয়েকে, কিন্তু তাও তার রিসিভ হয়নি। ছোট ভাইয়ের উপর রাগ করেছে সে, যাকে বলে ভীষণ রাগ। আর ননদের এই রাগ এবং স্বামীর জেদ অভিমানের সম্মুখে পরাস্ত হয়ে শাশুড়ির সতর্কতা অবলম্বন করার জন্যই এই 3 দিন যেন শ্বশুর বাড়িতে বেশ শান্তি খুঁজে পেয়েছে উৎমি। করতে পারছে মন দিয়ে স্বামীর সংসার। সকালের নাস্তা এখনো তৈরি হয়নি। আজকের নাস্তার দায়িত্বে মালতী ফুফুই রয়েছেন। উৎমি এসে এক চুলায় ছায়ের পানি বসিয়ে ব্যস্ত হাতে ছুরি দিয়ে কাটতে লাগলো আদা। মালতী ফুফু অপর পাশে দাঁড়িয়ে রুটি বেলতে বেলতে শুধালেন, আদাসা কার লাইগা বউ? তৈমুর সাহেবের জন্য। ওনার মাথাটা খুব ধরেছে, সাথে চোখেও যন্ত্রণা হচ্ছে। কহ কি? হ্যাঁ, নাস্তা তো হয়নি এখনো। আমি বরং চা তৈরি করে সাথে জ্যাম পাউরুটি নিয়ে যাই, খেয়ে না হয়ে ওষুধ খেয়ে নিবে। হ, তাই লইয়া যাও। রাইতে ঠিক মতো ঘুম না হইলেই এই পোলার মাথায় বিষ, চোখ বিষ শুরু হইয়া যায়। আগেও এমন হয়েছে? হ, এইটা নতুন কি? বিপরীতে আর কথা বাড়ায় না উৎমি। নিজের কাজে মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যে ট্রেতে করে চা, জ্যাম পাউরুটি আর ডিমের অমলেট নিয়ে পুনরায় হাঁটা ধরে ঘরের দিকে। মাথার উপর বালিশ চাপা দিয়ে উবু হয়ে শুয়েছে তৈমুর। সময়ের সঙ্গে সঙ্গে ব্যথাটা যেন তার তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উৎমি ঘরের ভেতরে প্রবেশ করে শব্দ করে বিছানার একপাশে খালি জায়গায় ট্রে রেখে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মেডিসিন বক্সটা নিয়ে এসে বসলো স্বামীর শিয়রে। বালিশটা সরিয়ে চুলের ভাঁজে হাত ডুবিয়ে ডাকলো, শুনছেন তৈমুর সাহেব? উঠুন দেখি, নাস্তা করে মেডিসিন নিয়ে তারপর ঘুমান আবার। কিছুটা সময় নিয়ে উঠে বসে তৈমুর বালিশ উঁচু করে পিঠ ঠেকিয়ে তাতে হেলান দেয়। এর মধ্যে চোখ দুটো তার রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘামে ভিজে গিয়েছে পরনে জলপাই রঙের টি শার্ট। তার এহেন অবস্থায় মনটা খারাপ হয়ে গেল উৎমির। স্নিগ্ধ মায়ায় ভরা মুখশ্রীতে বিষাদ ব্যথা যেন কিছুতেই মানাচ্ছে না। এই মুখে একমাত্র চমৎকার ওই হাসিটাই মানায়, যা বারংবার উৎমি নামক মেয়েটিকে অপ্রস্তুত করে, তার সকল মনোযোগ কেড়ে নেয়। আর দেরি না করে স্বামীর মুখের সামনে পাউরুটি ধরে উৎমি গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ করুন। বাধ্য ছেলের মতোই হা করলো তৈমুর। কামড় বসালো রুটিতে। উৎমি পুনরায় শাসন করার ভঙ্গিতে বলল, জানেন যখন মাইগ্রেনের সমস্যা আছে তাহলে দেরি করে ঘুমোতে হবে কেন? অফিস থেকে আসতেই বা এত দেরি হয় কেন? নিয়ম মাফিক চলতে পারেন না? মুখের খাবার শেষ করে পানির গ্লাসটি হাতে তুলে নিল তৈমুর। নিরস মুখে উত্তর দিল, ব্যথা কি বলকে আসে নাকি? যদি আমি প্রচুর সতর্কতা অবলম্বন করে চলি, কিন্তু কাল রাতে ওষুধ খেয়ে ঘুমোতে ভুলে গিয়েছিলাম। আর অফিস থেকে ফিরতে দেরি হয় কেন?
যেদিন রাস্তায় জ্যাম থাকে সেদিন যেতে দেরি হয়, আর যেতে দেরি হলে কাজ করতে রাত হয়। তাহলে বাড়ি থেকে আগে বের হবেন? আগে বের হলে তো আর জ্যাম থাকে না, তখন এত আগে গিয়ে বসে থাকতে কেমন লাগে? লোকটির যুক্তির সম্মুখে হার মেনে নিল উৎমি। নীরবে খাইয়ে দিয়ে তারপর ওষুধ খাওয়ালো। ট্রে থেকে চায়ের কাপটি তুলে তার হাতে ধরিয়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। বলল, এখন বসে বসে পুরো চা শেষ করুন। এই অবস্থা নিয়ে তো আর অফিসেও যেতে পারবেন না। কি করবেন? হুম, অফিসে যাব না, 10টা-11টা নাগাদ বসকে মেল করে দিলেই হয়ে যাবে। তৎক্ষণাৎ স্বামীর পানে বাঁকা দৃষ্টিতে তাকায় উৎমি। আমতা আমতা করে শুধায়, বস? তা বস ছেলে নাকি মেয়ে? ছেলে। ও, তবে বসের ভাইয়ের একটা মেয়ে আছে। তো বস তার জন্য সম্মতি এনেছিলেন। মুখশ্রী মলিন হলো উৎমির। এবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার জন্য? হ্যাঁ, করেনি কেন? প্রস্তাব পেয়ে আমি আম্মাকে জানিয়েছিলাম, আর আম্মা বুবুকে। বুবুর থেকে সেই খবর চলে গিয়েছিল দুলাভাই পর্যন্ত। তারপর দুলাভাই নিজে নিজে খোঁজ খবর নিয়ে জানতে পারেন মেয়ে ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করা, উচ্চশিক্ষিত। সব খোঁজ খবর শেষে দুলাভাই এসে বুবুর মাধ্যমে আমার কানে ঢুকিয়ে দেন কথাটা। আর তারপর নিশ্চয়ই আপনার আম্মা হায় হুতাশ করে নিষেধাজ্ঞা জারি করে দেয়, তাই না? তাই। তা আপনার বস এ নিয়ে কিছু বলেনি? কি বলবে, আমি বুঝিয়ে না করে দিয়েছে। যেখানে পরিবারে কেউ রাজি নয় সেখানে বিয়ে করে কি লাভ? তাহলে আমায় করলেন কেন? এখানেও তো কেউ রাজি ছিল না। এবার বিরক্ত হলো তৈমুর, যা তার ব্যথাতুর মুখশ্রীতে স্পষ্টভাবে ফুটে উঠল। বলল, এক কথা বারবার বলার কি আছে? সবাই কোথাও রাজি ছিল না, ভাইয়া ভাবি তো ছিল রাজি। এমনভাবে বলেন যেন আমার সঙ্গে সংসার করাই যাচ্ছে না। অত্যাচারের স্বামী আমি। অত কিছু ভেবে বলিনি, তবে অত্যাচারী শাশুড়ি ছেলে তো বটেই। কথাটা বলে স্থান ত্যাগ করলো সে। প্রথমত খেয়ে গেল তৈমুর, পিছু ডাকলো বেশে কয়েকবার, উধমি, উধমি। কিন্তু উৎমি সেই ডাক পরিপূর্ণভাবে উপেক্ষা করেই চলে গেল। রায়হান কবিরের মনটা আজ তেমন একটা ভালো নেই। সকাল থেকে কারোর সঙ্গে কথা বলছেন না তিনি, কুলু পেটেছেন মুখে, মূর্তির ন্যায় বসে আছেন সোফায়। কিয়া বেগম অবশ্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন স্বামীর সঙ্গে কথা বলার, কিন্তু তাতেও যেন কোনো কাজ হলো না। শ্বশুরের জন্য কড়ালিকায় চা বানিয়ে সম্মুখ টেবিলে রাখলো রিনিতা। কোমল স্বরে পরপর প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আপনার, বলুন তো বাবা। আপনি না বললে আমরা জানবো কিভাবে? বলুন না। পুত্রবধূর প্রশ্নে নড়ে চড়ে ওঠেন রায়হান কবির। শুরু থেকে রিনিতাকে নিজের মেয়েদের মতো করেই দেখে আসছেন তিনি। প্রাণপ্রিয় বন্ধুর দ্বিতীয় কন্যা ছিল রিনিতা। সেই সুবাদেই তাকে পছন্দ করে একমাত্র ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বউ করে বাড়িতে এনেছিলেন রায়হান কবির। আর এই বাবা মারা মেয়েটিও যেন ভেতরের সকল স্নেহ ভালোবাসা উগরে দিয়ে বাবা বাবা বলে মন জয় করে নিয়েছে শ্বশুরের। এমনকি নিজের দিক থেকে ওনার সেবায়ও কোনো কার্পণ্য করে না রিনিতা। বিয়ের পর থেকে শ্বশুরের মধ্যেই খুঁজে পেয়েছে সে নিজের পিতাকে। কিছুক্ষণ তুমুলভাবে এই নীরবতা চালিয়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন রায়হান কবির। অসহায় ভারী কণ্ঠে বললেন, বুঝলে বৌমা, গতকাল রাতে মাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। যেন তেন স্বপ্ন নয়, বরং দেখেছি মা আমায় ডাকছেন, আমার জন্য খাবার নিয়ে পিড়িতে বসে অপেক্ষা করছেন। কতদিন পর মাকে দেখেছি বৌমা। বেঁচে থাকাকালীন মাকে একটু সুখ দিতে পারিনি, কি আফসোস যে হয়। তখন এই ঘুমটা ভেঙে গেল। 2 রাকাত নফল নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করলাম, আর তারপর থেকে মেয়েটার কথা খুব মনে পড়ছে। কতদিন হলো আমার উৎমিকে আমি সামনাসামনি দেখি না, মাথায় হাত রাখি না। কেমন আছে কে জানে। ওই ছোট্ট একটা যন্ত্রে দেখে কি আর মন ভরে গেল? শ্বশুরের বিষণ্ণ মুখশ্রী দেখে আর দুঃখ ভারাক্রান্ত মনে বলা কথাগুলো শুনে নিজের মনটাও খারাপ হয়ে গেল রিনিতার। মিনমিনে স্বরে বলল, শুনেছি ওর শাশুড়ি অসুস্থ, ফোন করে যে আসতে বলবো সেই উপায়ও নেই। তার ওপর ওরা দুজনেই অফিস কলেজ নিয়ে ব্যস্ত থাকে। দীর্ঘশ্বাস ফেলেন রায়হান কবির। আবারও নীরব হয়ে যান। কিছুক্ষণ কি যেন ভাবেন, তারপর হুট করেই বলেন, আমি গিয়ে দেখে আসি বৌমা। বিকেলেই তোর কলেজ শেষ হয়ে যায়, ধরো সন্ধ্যার দিকে আমি গিয়ে ওকে চমকে দিলাম। কথাটা পছন্দ হয় রিনিতার, তবে কিছু একটা ভেবে নাকচ করে দিয়ে বলে, অত দূরের পথ আপনি একা একা কিভাবে যাবেন বাবা? আপনার ছেলে জানলে আমার সঙ্গে খুব রাগারাগি করবে, আর আমিও আপনাকে এত দূর কিছুতেই একা একা ছাড়বো না। চিন্তা করো না হারুন, ভাইয়ের গাড়িটা তো গ্যারেজে পড়েই আছে, ওনাকে নিয়ে না হয় চলে গেলাম। তুমি আবার কাউকে বলো না, আমি উৎস আর ওর মাকে বাড়ি এসে ম্যানেজ করে নেব। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। তুমি কি চাও তোমার বাবা সারাদিন এভাবে মন খারাপ করে বসে থাকুক? বিপরীতে আর কিছু বলতে পারে না রিনিতা।
মনের বিরুদ্ধে গিয়েই শ্বশুরের কথায় সায় জানিয়ে দেয়। গতকাল থেকে ঘরের বাইরে বের হচ্ছে না জয়নাব। শরীরটা ওনার ভালো নেই। ডাক্তার দেখানো হলেও ধরা পড়েনি তেমন কোনো রোগ। খাবারের প্রতি ধরে গিয়েছে অরুচি। গতকাল দুপুরেও পেট ভরে খাবার খাওয়া মানুষটি রাত থেকে খেতে চাচ্ছেন না কিছুই। খাবার দেখলেই বিরক্ত হচ্ছেন। সবই বয়সের দোষ। শাহানার হাতের যন্ত্রটা সেরে গিয়েছে, এখন শুধু অক্ষত রয়েছে হাতের ঘা। দুপুরে রান্নাবান্নার পাট চুকিয়ে ঘরে এলো উৎমি। এই এক দুপুর বিছানায় পড়ে লম্বা একটা ঘুম দেওয়া শেষ তৈমুরের। ঘুম থেকে উঠে লম্বা একটা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে সে। শরীরটা এখন তার ফুরফুরে লাগছে। মাথা ব্যথাটাও সেরে গিয়েছে অনেক আগে। স্ত্রীকে দেখতে পেয়েই প্রস্তুত ছুড়ল। আজ কলেজ যাননি কেন? গোসলে যাওয়ার জন্য আলমারি থেকে পোশাক বের করছে উৎমি। প্রশ্নটি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল। অসুস্থ স্বামীকে রেখে ঘরে রেখে কিভাবে অফিসে যাই বলুন তো? দজ্জাল শাশুড়ি তা জানতে পারলে তো বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটাতো। দেখা যেত তার কিছুক্ষণ পর হাজির হয়ে যেত আমার ঘষিটি বেগম ননদ। তখন কি হতো আমার? কে আমায় রক্ষা করতো? স্বামী। কিন্তু সেও তো মা ভক্ত পুরুষ। হতবাক হয়ে ফেলফেল নয়নে স্ত্রী পানে তাকিয়ে রইল তৈমুর। আশ্চর্যজনিত কণ্ঠে বলে উঠল, দজ্জাল শাশুড়ি, ঘসেরি বেগম ননদ, মা ভক্ত স্বামী? বিয়ের পর থেকে তো তাই দেখছি। আমি মোটেও মা ভক্ত পুরুষ নেই তুমি। আমি আমার আম্মাকে সম্মান করি। ওনার বয়স হয়েছে। বয়স বাড়লে মানুষের চিন্তাধারা বাচ্চাদের মতো হয়ে যায়। তাছাড়া ওনার সামনে আপনার পক্ষ নিয়ে কথা বললে কতটা কষ্ট পাবেন উনি ভাবতে পারছেন? তাই বলে যে কিছু বলি না এমন নয়। তবে আপনার কপাল ভালো আছে, আপনি আমার দাদির মতো কাউকে পাননি। কেন? তিনি কি আপনার মায়ের থেকেও দাজ্জাল ছিল? আমার আম্মা আমার দাদির কাছে সদ্য জন্মানো শিশু। দাদি তো ওনার গায়ে হাত পর্যন্ত তুলতেন। নানা যৌতুক দিতে না পারায় বাড়ির সব কাজকর্ম আম্মাকে দিয়ে করাতেন। পুত্র সন্তান জন্ম দিতে না পারায় চরিত্র নিয়েও প্রশ্ন তুলতেন, অপমান করতেন। এমনকি আমাদের বাবাকে আবার বিয়েও দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা মাকে রেখে আর দ্বিতীয় বিয়েটা করেনি। তা নিয়ে অনেক অশান্তি করেছেন আমার দাদি। মৃত্যুর আগ পর্যন্ত অভিশাপ দিয়ে গেছেন আম্মাকে। যদিও ভাইয়া জন্মের পর আগের দিনে মারা গেছিলেন, তবে অনেক কষ্টে। আপনার বাবা কিছু বলতেন না? না, আপনার ভাষ্য মতে মা ভক্ত পুরুষ ছিলেন আমার বাবা। সব জেনে বুঝেও নাকি কখনো প্রতিবাদ করতেন না। কিন্তু দাদির কথা দ্বিতীয় বিয়ে না করায় অবশ্য শেষ বয়সে বাবার উপর তিনি চরম নাড়াচ্ছিলেন। কথাগুলো শুনে ভীষণ মায়া হয় উৎমির। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল শাশুড়ি নামক ভদ্র মহিলার জন্য। তৈমুর পুনরায় বলে, যে নারীর শৈশবকাল কেটেছে অভাব অনটনে, কৈশোর থেকে যৌবনকাল কেটেছে শ্বশুরবাড়ির অত্যাচার আর স্বামীর অবহেলায়, তার বয়সকাল কিভাবে খারাপ হতে দেয় বলুন তো? জানি উনি মাঝে মধ্যে অন্যায় করে ফেলেন, ভয় থাকেন যদি বউয়ের কথায় ওনাকে ফেলে রেখে চলেছে, ভুলে যে ওনাকে, তখন তো উনি একা হয়ে যাবেন। সেসব কারণে পুত্রবধূদের সঙ্গে এমন আচরণ করেন। অথচ ওনার এই ভাবনা এবং আচার আচরণ যে ভুল তা ওরা নিজেও বুঝেন না। এমনকি আমরা বোঝালে বুঝতে চান না। যে বুঝতে চায় না তাকে বুঝে আদৌ কি লাভ আছে? তাই আপনাকে বলি, মানিয়ে নিতে না পারেন কিন্তু কখনো খারাপ ব্যবহার গায়ে মাখবেন না। চুপ থাকবেন, এড়িয়ে চলবেন। সেদিন খাবার টেবিলে আম্মাকে চুপ করাতে পারছিলাম না বলে কিন্তু আপনাকে ধমক দিয়েছিলাম। সে ধমকের জন্য এরপর থেকে আপনার রান্নার কখনো তিনি ভুল ধরেননি। তাই মাঝে মধ্যে কিছু ব্যাপার নিয়ে কষ্ট পেতে নেই, এগোতে ধরে বসে থাকতে নেই। বিপরীতে মাথা নাড়ায় উৎমি আর দাঁড়ায় না সেখানে। গোসলের উদ্দেশ্যে নীরবে চলে যায় বাথরুমে। ভরসন্ধ্যায় শ্বশুর ভিটায় পিতাকে দেখে ভীষণ অবাক হলো উৎমি। চমকায়িত দৃষ্টি মেলে কিছুক্ষণ তাকিয়ে রইল অন্দরমহলের চাকচিক্যময় সোফায় বসে থাকা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোকের পানে। কিছুতেই যেন নিজের চোখে তার বিশ্বাস হচ্ছে না। একসময় যখন সবটা সত্য মনে হলো, তখনই সে ছুটে গিয়ে বসলো পিতার পাশে। আশ্চর্যজনিত কণ্ঠে শুধালো, বাবা, তুমি সত্যি কি এসেছো? মেয়ের মুখখানি দেখতেই চোখ জোড়া চিকচিক করে উঠল রায়হান কবিরের। ঘোলাটে দৃষ্টিতে চেয়ে মেয়ের মাথায় হাত রেখে প্রত্যুত্তর করলেন। এই ছোট্ট বাক্যটিতেই উৎমির মুখশ্রীর সকল অবাকতা আশ্চর্য সরে গিয়ে সেটাই ঠাঁই পেল আনন্দের। অধরে ফুটে উঠল চমৎকার একটি হাসি, যেই হাসি দেখে অবশেষে দূর হলো এক পিতার সমস্ত মন খারাপ। অধর ছাপিয়ে উঠল প্রশান্তিতে। সেই দৃশ্যপট এতক্ষণ সিঁড়ির ধারে দাঁড়িয়ে নীরবে অবলোকন করছিল তৈমুর। এবার সেও এগিয়ে এলো। শ্বশুরের সঙ্গে কুশলাদি বিনিময় করে বসল সম্মুখে। রায়হান কবির হাস্যোজ্জ্বল মুখে জামাতার উদ্দেশ্যে বললেন, হ্যাঁ মা, সত্যিই আমি এসেছি। সকাল থেকে মেয়েটার কথা খুব মনে পড়ছিল, ইচ্ছে করছিল দু চোখ ভরে দেখতে, তাই না জানিয়ে চলে এসেছি বাবা। কথাটিতে যেন খানিকটা অপ্রস্তুত হলো তৈমুর। বিনয়ের সহিত বলল, আপনার যখন ইচ্ছা
আপনি তখনই চলে আসবেন, বেড়াবেন। এটা তো আপনার মেয়েরও বাড়ি, জানানোর প্রয়োজন কি? বরং আমার উচিত ছিল সেই যে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, তারপর অধুমিকে কয়েকদিনের জন্য আপনাদের ওখানে পাঠানো। জামাতার বিনয়ী কথার ধরনে ভেতরে ভেতরে বেশ প্রসন্ন হলেন রায়হান কবির। পাশাপাশি হারুন সাহেবের সম্মুখে গর্বে যেন বুকটা ফুলে উঠল ওনার। হারুন সাহেবকে দেখিয়ে বললেন, উনি হচ্ছেন হারুন ভাই, আমাদের বিল্ডিংয়েই থাকেন। আমার অবসর জীবনে ঘোরাঘুরির সঙ্গী, তাই ভাইকে নিয়ে ভাইয়ের বাড়িতে গাড়িতে করে চলে এলাম। একা একা এসেছি জানলে উৎস আর ওর মা আবার রেগে যাবে। শ্বশুরের কথার বিপরীতে অকৃত্রিম হেসে ওনাকে সালাম দিল তৈমুর। হারুন সাহেবও সালামের জবাব নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে আশেপাশে তাকালেন। কথার মধ্যে রায়হান কবির প্রশ্ন করলেন, আজ কি তোমার অফিস বন্ধ বাবা? এ সময় তো বাড়িতে থাকার কথা নয়। অসুস্থতার ব্যাপারটা চেপে গেল তৈমুর। কৃত্রিম হেসে প্রত্যুত্তরে বলল, না, আমি ছুটি নিয়েছিলাম। ও, একাধিক মানুষের কথাবার্তার শব্দে ধীর পায়ে নিচে নেমে এলেন শাহানা। সোফায় বসা ভদ্রলোকদের চিনতে না পেরে ললাটে ওনার ভাঁজ পড়ল। কথার ছলে উপস্থিত দাঁড়িয়ে থাকা মাকে দৃষ্টিগোচর হতে উঠে দাঁড়ালো তৈমুর। উৎসুক হয়ে বলে উঠল, ওই যে আম্মু চলে এসেছেন, আমি এতক্ষণ আপনাকে ডাকতে যাবো বলে ভাবছিলাম। নড়ে চড়ে উঠলেন শাহানা। মাথায় দেওয়া ঘোমটাটা আরেকটু সামনে টেনে এগিয়ে এসে সিঙ্গেল সোফায় বসতে বসতে সম্মুখ মানুষ দুজনের উদ্দেশ্যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। বিয়ের কথাবার্তা থেকে শুরু করে বিয়ে হওয়া পর্যন্ত শাহানার সঙ্গে রায়হান কবিরের দেখা সাক্ষাৎ না হলেও বৌভাতের অনুষ্ঠানে একবার দেখা হয়েছিল বটে, তবে তখন তেমন একটা কথা হয়নি দুজনার। তাই বলতে গেলে এটাই প্রথম ওনাদের সামনাসামনি বসা। বিয়ের আগে অবশ্য পাত্রের মায়ের সঙ্গে বেশ কয়েকবার কথা বলতে চেয়েছিলেন রায়হান কবির, কিন্তু তুরাগ আর জেবা বিভিন্ন বুঝতে এড়িয়ে গিয়েছে ব্যাপারটা। নেহাত প্রাণপ্রিয় পুত্রের পরিচিত হওয়ায় ব্যাপারটা আর তেমন ঘাটেননি তিনি। প্রত্যুত্তর করলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বেআইন? কিছু বুঝতে না পারে ছেলের পানে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকান শাহানা। এর আগে একবার দেখা হলেও ভদ্রলোককে চিনতে পারলেন না তিনি। সময়ের সঙ্গে সঙ্গে মুখশ্রী ভুলে বসেছেন। তৈমুর মায়ের চাহনি বুঝতে পেরে মৃদু হেসে পরিচয় করায়, উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, অধুমির বাবা। বউ ভাতে তো ওনারা এসেছিলেন, আপনার সঙ্গে পরিচয় করালাম, হয়তো চেহারা ভুলে গেছেন। আর পাশের জন হারুন চাচা, ওনার প্রতিবেশী বন্ধু। তারপর রায়হান কবিরের উদ্দেশ্যে বলে, আর বাবা, উনি হচ্ছেন আমার আম্মা। এবার ললাটের ভাঁজগুলো বিলীন হলো শাহানার। পরিচিত হতে পেরে মাথা নাড়ান। শাশুড়ির হাব ভাব দেখে মনের ভেতর কু ডেকে ওঠে উৎমির। হানা দেয় ভয়। ভদ্রমহল্লার আচরণ সুবিধার নয়। এখন যদি বাবার সঙ্গে খারাপ আচরণ করে বসে, তখন বাবার থেকে বরং সেই বেশি অপমানিত হবে। লজ্জার নত হয়ে যাবে মাথা। সেসব ভেবেই গলা শুকিয়ে আসে উৎমির, কিন্তু তার সমস্ত ভাবনা চিন্তাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে দিয়ে মুখভঙ্গি বদলে ফেলেন শাহানা। অধরে হাসি ফুটিয়ে অত্যন্ত কোমল স্বরে বলে উঠলেন, তখন অত মানুষের ভিড়ে একবার পরিচয় হওয়ায় মুখটা ভুলে গিয়েছিলাম, তাই চিন্তা অসুবিধা হচ্ছিল। কিছু মনে করবেন না ভাই সাহেব। তা মেয়েকে দেখতে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ, অনেকদিন দেখি না, তাই চলে এলাম। আপনিও কিছু মনে করবেন না পা, বুঝিনি তো, বড় মেয়ে, খুব আদরের ছিল। তা বললে তো আর হয় না ভাই সাহেব। বেয়ানকেও সঙ্গে করে আপনার নিয়ে আসা উচিত ছিল। আত্মীয়দের সঙ্গে ওসব অনুষ্ঠানে এক পলক দেখা সাক্ষাৎ হলে কি আর ওভাবে মনে থাকে? দুই দিকের মানুষের মধ্যে আসা যাওয়া থাকতে হয়। ওনাকে নিয়ে এলে ওনার সঙ্গেও পরিচয়টা হয়ে যেত, আর অতিথি আপ্যায়নটাও মন মতো করতে পারতাম। কিন্তু আপনি তো সেই সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন আমায়। ভদ্রমহিলার ব্যবহারে খুব খুশি হলেন রায়হান কবির। উত্তরে হেসে বললেন, আপনার বেআইনকে জানানো হয়নি, উনি জানলে এভাবে আর আসতে পারতাম না। সে যা হওয়ার হোক, পরের বার কিন্তু বেয়ানকে সঙ্গে নিয়ে একেবারে সকাল সকাল চলে আসতে হবে।